স্বাগত সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছে আমি খন্দকার ইমদাদুল হক এবং আমি দোলা ডনারেল। শুরুতেই জানাবো এখনকার প্রধান শিরোনামগুলি। প্রধান বিরোধী দল হিসেবে থাকবে জাতীয় পার্টি, জাপার কেউ মন্ত্রিসভায় থাকবেন না। রাজনীতিতে আদর্শ হয়ে থাকবেন সৈয়দ আশরাফ, মরদেহ আসতে পারে কাল সন্ধ্যায়। শপথ না নিয়ে 2014 সালের মতোই ভুল করল বিএনপি, বললেন ওবায়দুল কাদের। তীব্র শীতে বিপর্যস্ত উত্তরাঞ্চল, নষ্ট হচ্ছে বীজতলা, আগুন পোহাতে গিয়ে দগ্ধ কয়েকজন। শিরোনামগুলো জানাচ্ছিলাম আমরা, এবারে জানাবো পুরো খবর। সংসদে প্রধান বিরোধী দল হিসেবে থাকবে জাতীয় পার্টি, বিরোধী দলীয় নেতা হবেন HM এরশাদ। দুপুরে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। দলীয় চেয়ারম্যান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, জাতীয় পার্টির কোনো সংসদ সদস্য মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হবেন না। এছাড়া পদাধিকার বলে হোসেন মোহাম্মদ এরশাদ নিজেই জাতীয় পার্টির পার্লামেন্টারি দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি পার্টির কো চেয়ারম্যান GM কাদের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করার বিষয়টিও উল্লেখ করা হয়। বৃহস্পতিবার দলের চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ বাদে নির্বাচনে জাতীয় পার্টি থেকে নির্বাচিত 21 সংসদ সদস্য শপথ নেন। প্রয়াত জনপ্রশাসন মন্ত্রী এবং আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ দেশে আসতে পারে কাল। দীর্ঘদিন ফুসফুসের ক্যান্সারে ভুগে বৃহস্পতিবার রাতে থাইল্যান্ডের ব্যাংককে বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সৈয়দ আশরাফের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজের রক্তে প্রিয় দল আওয়ামী লীগকে ধারণ করেছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম। দলের সব স্তরের নেতাকর্মী ও অনুসারীদের কাছে যিনি ছিলেন প্রিয় আশরাফ ভাই। আপনারা যারা এখানে আসেন, আমার রক্ত, আপনার রক্ত, আমি সেই একই রক্ত। 1/11 পরবর্তী জরুরি অবস্থার কঠিন সময়ে দলের মুখপাত্র হিসেবে হাল ধরে সততা, সাহস ও বলিষ্ঠ নেতৃত্বের প্রমাণ দেন সৈয়দ আশরাফ। কারাবন্দী আব্দুল জলিলের অনুপস্থিতিতে দলকে সঠিক দিক নির্দেশনা দেন তিনি। বিশ্বস্ততার পুরস্কার হিসেবে পরবর্তীতে তাকে 2 মেয়াদে দলের সাধারণ সম্পাদক করেন বঙ্গবন্ধু কন্যা। অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী স্বল্পভাষী এই স্পষ্টবক্তা ছিলেন নির্লোভ ও সততার প্রতীক। সৈয়দ আশরাফের মৃত্যুতে প্রধানমন্ত্রী এক শোক বার্তায় বলেন, সমৃদ্ধ বাংলাদেশের অভিযাত্রায় ইতিহাসের ধ্রুবতারা হয়ে বেঁচে থাকবেন সৈয়দ আশরাফুল ইসলাম। 2009 সাল থেকে নানা চ্যালেঞ্জ মোকাবেলা এবং 2014 সালে বিএনপির বর্জনের মধ্যেও নির্বাচন করে আওয়ামী লীগের ক্ষমতায় টিকে থাকার নেপথ্য কারিগর হিসেবে শেখ হাসিনার পাশাপাশি সৈয়দ আশরাফের ভূমিকার কথা গুরুত্বের সঙ্গে স্মরণ করেন দলটির নেতাকর্মীরা। 1952 সালের 1 জানুয়ারি ময়মনসিংহে জন্ম নেয়া সৈয়দ আশরাফুল ইসলামের বাবা সৈয়দ নজরুল ইসলাম ছিলেন মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। 1996 সালে দেশে ফিরে কিশোরগঞ্জ সদর আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন আশরাফুল ইসলাম। এরপর ওই আসন থেকে নির্বাচিত হন আরও 3 বার। 2008-এর নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর সৈয়দ আশরাফ দায়িত্ব নেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। 2015 সালে দায়িত্ব পান নবগঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের। বিদেশে চিকিৎসাধীন থাকলেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ 1 আসনে নৌকা প্রতীকে বিপুল ভোটে জয়ী হন সৈয়দ আশরাফ। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে রাজনৈতিক অঙ্গনে। দলীয় নেতাদের অনেকেই প্রবীণ এই রাজনীতিকের মৃত্যুতে শোকে স্তব্ধ। প্রতিক্রিয়ায় বলেছেন, তিনি একজন সৎ রাজনীতিবিদ হিসেবে ছিলেন সবার আদর্শ। প্রচার বিমুখ বিনয়ী রাজনীতিবিদ সৈয়দ আশরাফ সবার কাছেই ছিলেন শ্রদ্ধা আর ভালোবাসার।
সাধারণ সম্পাদক থাকাকালে ঘন ঘন প্রচারে না এলেও আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ সময়ে মৃদুভাষী আশরাফের বক্তব্যের শ্রোতা ছিলেন সব দলের নেতাকর্মীরা। তাই তো নির্ভরতার মানুষটাকে হারিয়ে দলের সব শ্রেণীর নেতাকর্মী অনুভব করছেন শূন্যতা। খুব মার্জিত এবং তিনি প্রচার বিমুখ ছিলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়া সত্ত্বেও খুব কম কথা বলতেন, কিন্তু যেটুকু বলতেন মানুষের হৃদয় স্পর্শ করত। তার মৃত্যুতে আমাদের যে ক্ষতি হলো সহজে পূরণ হওয়ার মতো না। আমরা তাকে স্মরণ করি এবং তার যে নীতি আদর্শ, বিনয়, তার চরিত্রের যে গুণাবলী, সেগুলো আমাদের জন্য পাথেয় হয়ে থাকে। অসাধারণ ব্যক্তিত্বের কারণে সবার হৃদয়ে স্থান করে নেন সৈয়দ আশরাফ। অসুস্থ একটি ব্যক্তি, সে নিজে দেশে নাই, সেখানে ইলেকশন করছে, জনগণ তাকে কত ভালোবাসে, যার জন্য সেখানকার জনগণ তাকে বিপুল ভোটে জয়লাভ করছে। সে সফরটা নিতে পারলো না, সে চলে গেল আমাদের কাছ থেকে। কারো প্রতিবন্ধকতা তৈরি করেননি রাজনীতি করার ক্ষেত্রে, এবং রাজনীতি কখনো তিনি হাতের মুঠায় রাখার চেষ্টা করেননি। সব সময় রাজনীতিকে ডিসেন্ট্রালাইজ করে দিয়েছে এবং নেতৃত্বের প্রতি তার যে বিশ্বাস, আস্থা এবং শ্রদ্ধা ছিল, এটা অনুকরণীয়। আমরা সবাই জানি উনি খুব পরিচ্ছন্ন একজন মানুষ ছিলেন, পরিচ্ছন্ন রাজনীতিবিদ ছিলেন। তার অভাব বাংলাদেশ আওয়ামী লীগ এবং মন্ত্রণালয় সবসময় অনুভব করবেন, ফিল করবেন। নেত্রীর অনুগত মানুষটি দলের প্রতি নিষ্ঠার প্রমাণ দিয়েছেন বারবার। বিশেষ করে 1-11-এর সময় অনেকে অবস্থান পাল্টে ফেললেও তিনি ছিলেন অবিচল। আব্দুল্লাহ রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুধু নিজ দল বা রাজনৈতিক অঙ্গনই নয়, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের শ্রদ্ধা এবং ভালোবাসায় সিক্ত হচ্ছেন বর্ষিয়ান রাজনীতিবিদ সৈয়দ আশরাফুল ইসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়েছেন সর্বস্তরের মানুষ। তার অভাব পূরণ হবার নয় বলে মনে করছেন রাজনীতিবিদরা। আর সৈয়দ আশরাফের মৃত্যুতে প্রতিষ্ঠা বার্ষিকীর সব কর্মসূচি স্থগিত করেছে ছাত্রলীগ। বর্তমান সময়ের অন্যতম শ্রদ্ধেয় ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শোকে মুহ্যমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। বিভিন্ন জনের প্রোফাইল ও পেজে ভাসছে সৈয়দ আশরাফের ছবি, সাথে শোক বার্তা। বর্ষিয়ান এ রাজনীতিবিদের মৃত্যুতে শোকাহত সবাই। মূলত রাজনীতির অঙ্গনের মানুষ হলেও সৈয়দ আশরাফ শ্রদ্ধা পাচ্ছেন সমাজের প্রায় সব শ্রেণী পেশার মানুষের কাছ থেকে। শোক জানানোর পাশাপাশি চলছে স্মৃতিচারণ। বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড পেইজে দলের সাবেক সাধারণ সম্পাদকের মৃত্যুতে শোক জানিয়ে বলা হয়েছে, বিদায় নেতা। সৈয়দ আশরাফের রাজনৈতিক সহযোদ্ধা বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু লিখেছেন, জাতি একজন সুদক্ষ ও সফল নেতা হারালো, তার অভাব কখনো পূরণ হবে না। আর তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ফেসবুকে শেয়ার করেছেন আওয়ামী লীগের সবশেষ কাউন্সিলে দেয়া সৈয়দ আশরাফের বক্তব্যের অংশবিশেষ। দীর্ঘদিন আওয়ামী লীগের নানা অনুষ্ঠানে দায়িত্ব পালন করা সাংবাদিকদের অনেকেও লিখেছেন নীতিবানের রাজনীতিবিদের সাথে তাদের স্মৃতির কথা, জানাচ্ছেন শোকের অনুভূতি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে কিশোরগঞ্জ 1 আসন থেকে টানা 5বার সংসদ সদস্য নির্বাচিত হন সৈয়দ আশরাফুল ইসলাম। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার মৃত্যু হয় এ রাজনীতিবিদের। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক জানিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর সব কর্মসূচি স্থগিত করেছে ছাত্রলীগ। রাতে সংগঠনটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেওয়া হয়। তবে সকালে রাজনৈতিক কার্যালয়ে শুধুমাত্র জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বেলা 11:30টার দিকে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ছাত্রলীগ নেতারা। এছাড়াও দলের পক্ষ থেকে বাদ জুমা সব সাংগঠনিক ইউনিটে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সংগঠনের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী সহ সারা দেশে নানা কর্মসূচির পরিকল্পনা ছিল ছাত্রলীগের। প্রতিষ্ঠাবার্ষিকী ছিল, প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচি আমরা দিয়েছিলাম। সেই কর্মসূচিগুলো তার প্রতি শ্রদ্ধা রেখে এবং তার স্মরণে আমরা আমাদের কর্মসূচিগুলো স্থগিত করেছি এবং তার বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা করে আজকে
বাদ জুম্মা আমরা দোয়া মাহফিল করব। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। মৃত্যুর খবর শোনার পরই রাতে দলীয় কার্যালয়ে জড়ো হন স্থানীয় নেতাকর্মীরা। প্রিয় নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তারা। সাধারণ মানুষও তাদের অভিভাবক হারিয়ে শোক প্রকাশ করেন। সৈয়দ আশরাফুল ইসলাম 1996 সাল থেকে টানা 5 বার কিশোরগঞ্জ 1 আসন থেকে এমপি নির্বাচিত হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ 1 আসন থেকে বিপুল ভোটে নৌকা প্রতীকে জয়ী হন এই নেতা। কিশোরগঞ্জ শুধু বাংলাদেশের রাজনীতিতে একজন সততার প্রতীক ছিলেন, স্বচ্ছ প্রতীক ছিলেন। ওনার অবর্তমানে আমরা অভিভাবকহীন হয়ে পড়েছি। ওনার মৃত্যু সংবাদটি টিভিতে প্রকাশিত হওয়ার পরে সারা কিশোরগঞ্জ শোকে মুহ্যমান হয়ে পড়েছে এবং কিশোরগঞ্জের দলমত নির্বিশেষে সকল মানুষই গভীরভাবে মর্মাহত। নবনির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10টার দিকে শ্রদ্ধা জানান তিনি। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন, পরে নির্বাচিত এমপিদের নিয়ে আবারও শ্রদ্ধা জানান। এই সময় দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যরা বৃহস্পতিবার শপথ গ্রহণ করেন। তাদের শপথ পাঠ করান স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। সংবাদের শুরুতেই আপনাদের যেমনটি জানিয়েছিলাম যে সংসদে প্রধান বিরোধী দল হিসেবে থাকবে জাতীয় পার্টি। দুপুরে দলের পক্ষ থেকে এক বিবৃতিতে এই বিষয়ে জানানো হয়েছে। এ নিয়ে আরও জানাতে বার্তাকক্ষ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আব্দুল আল রাফি। রাফি, আজ সকাল পর্যন্ত কিন্তু সংসদে জাতীয় পার্টির ভূমিকা কি হবে, তারা কি বিরোধী দলে থাকবেন কিনা, এ নিয়ে একটা অস্পষ্টতা ছিল। অবশেষে বিবৃতির মাধ্যমে দুপুরে তারা তাদের অবস্থান স্পষ্ট করেছেন। এই বিবৃতিতে আরও বিস্তারিত কি বলা হয়েছে? আমরা আসলে এই বিবৃতিটি আমরা দুভাবে দেখতে যাচ্ছি। একটি হচ্ছে এর আগে 10ম সংসদে আমরা যেটা দেখেছি যে সেখানেও বিরোধী দল ছিল জাতীয় পার্টি। তো এবারের বিরোধী দলের জাতীয় পার্টিতে আমরা লক্ষ্য করছি যে জাতীয় পার্টির বিরোধী দলীয় নেতা ছিলেন রওশন এরশাদ। এবার জাতীয় পার্টির বিরোধী দলের নেতা পার্লামেন্টারি বোর্ডের সভাপতি হিসেবে পদাধিকার বলে হোসাইন মোহাম্মদ এরশাদ থাকছেন বিরোধী দলীয় নেতা, এবং বিরোধী দলীয় উপনেতা হিসেবে থাকছেন তার ছোট ভাই জিএম কাদের বা গোলাম মোহাম্মদ কাদের, যিনি জাতীয় পার্টির এখন কো চেয়ারম্যান হিসেবে রয়েছেন। আরেকটি জিনিস লক্ষণীয় সেটি হচ্ছে যে জাতীয় পার্টিতে আমরা লক্ষ্য করেছি গত দুটি সংসদে আমরা দেখেছি যে জাতীয় পার্টির 3 জন বা 4 জন কখনো একজন প্রতিমন্ত্রী ছিলেন, যে মন্ত্রী এবং প্রতিমন্ত্রী ছিলেন। এবার বিরোধী দলের হিসেবে জাতীয় পার্টি কোনো মন্ত্রিত্ব নিবে না, এমনটি তারা উল্লেখ করেছেন। এই ব্যাপারে তারা জাতীয় সংসদ স্পিকারকে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা তিনি বলেছেন। অর্থাৎ আমরা দু ধরনের বিষয় দেখেছি। রওশন এরশাদকে জাতীয় পার্টির বিরোধী দলের কোনো গুরুত্বপূর্ণ পদে আমরা লক্ষ্য করছি না এখন পর্যন্ত। আজকে দুপুরবেলা যে হোসাইন মোহাম্মদ এরশাদের স্বাক্ষরিত যে প্রেস নোটটি গণমাধ্যমে পাঠানো হয়েছে সেটিতে আমরা লক্ষ্য করছি। এছাড়াও পার্টির যারা অন্যান্য সিনিয়র মেম্বার রয়েছেন তাদেরকে আসলে কিভাবে ব্যবহার করা যায় সেটি আসলে আমরা আসলে হোসেন মোহাম্মদ এরশাদের যেহেতু বিভিন্ন সময় আমরা দেখেছি যে প্রেস নোট বিভিন্ন রকম পরিবর্তন হয়, তো এখন পর্যন্ত আমরা জানি যে হোসেন মোহাম্মদ এরশাদ সবাই জাতীয় পার্টির সবাই শপথ নিয়েছেন, কিন্তু হোসেন মোহাম্মদ এরশাদ এখনও শপথ নেননি। শপথ নেওয়ার পরে হয়তো বা আরও বিস্তারিত বিরোধী দল হিসেবে তারা কিভাবে সংসদে কাজ করবে, কার্যকর ভূমিকা তারা রাখবেন কিনা সেসব বিষয় নিয়ে আমরা আসলে পরবর্তীতে দেখতে পারবো। এখন পর্যন্ত 20 জন জাতীয় পার্টির সংসদ সদস্য রয়েছেন, 3 জন স্বতন্ত্র রয়েছে, অর্থাৎ 20 আর 3 23, এবং যদি বিএনপি বা ঐক্যফ্রন্টের 7 জন নেয় তাহলে পরে 23-এর সাথে 7 অর্থাৎ 30 জনের মতো একটি সরকার পক্ষের বিপক্ষে বা বিরোধী পক্ষ হিসেবে কাজ করবে। তো দেখার বিষয় হচ্ছে যে সংসদ অধিবেশনের আগে নতুন আর কে শপথ গ্রহণ করেন তার উপরে নির্ভর করছে শক্তিশালী একটি একাদশ সংসদ, জাতীয় সংসদ। 2014 সালে নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি যে ভুল করেছিল এবার শপথ না নিয়ে তারা আবারও একই ভুল করলো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি আরও বলেন, জনগণের রায়কে সম্মান জানানো উচিত বিএনপির। এবার যদি একই ভুল করে এই জয়লাভ করেও কিছু আসনে তারা পার্লামেন্টে যদি যোগ না দেয়, পার্লামেন্টের অধিবেশনে যদি না আসে, যে জনগণ তাদেরকে ভোট দিয়েছে তাদের পক্ষে কথা বলতে যদি তারা পার্লামেন্টে যোগ দিতে ব্যর্থ হয়,
তাহলে ব্যর্থতা আর চোরাবালিতে তাদের আবারও আটকে থাকত। রাজধানীর গুলশানে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 10টায় মার্কিন রাষ্ট্রদূতের বাসায় শুরু হয় এই বৈঠকে মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং নির্বাহী কমিটির সদস্য তাবিত আওয়াল। প্রায় 2 ঘণ্টার বৈঠকে দলের পক্ষ থেকে নির্বাচনের নানা অনিয়মের অভিযোগ তুলে ধরা হয় বলে জানিয়েছেন একাধিক নেতা। এছাড়া চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তারা। চুয়াডাঙ্গার দামুর হুদায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি নিহত আব্দুল বারেক মাদক ব্যবসায়ী। রাত 1টার দিকে মুক্তারপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় গত রাতে দামুর হুদার বিভিন্ন জায়গায় মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় মুক্তারপুর গ্রাম থেকে আটক হন আব্দুল বারেক। তাকে থানায় নিয়ে আসার সময় সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে, পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ হন বারেক। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি এবং মাদক উদ্ধার করা হয়েছে। শীত জেঁকে বসতেই রাজধানীর কাঁচা বাজারে শীতকালীন সবজির দামে স্বস্তি মিলেছে। সপ্তাহের ব্যবধানে প্রায় সব সবজিরই গড়ের দাম কমেছে কেজিতে 5 থেকে 10 টাকা। সরবরাহ ভালো হয় কিছুদিনের মধ্যে আরও দাম কমতে পারে বলছেন বিক্রেতারা। মাংসের দামও বাড়েনি, তবে হালিতে 5 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির ডিমের দাম। কারওয়ান বাজারে পাইকারি আড়তে শীতকালীন সবজিবাহী গাড়ির ভিড়। বাজারে সরবরাহ ভালো থাকায় গত সপ্তাহের চেয়ে দাম কমেছে, ক্রেতাদের ভিড়ও বেশি। ফুলকপি ও বাঁধাকপি বিক্রি হচ্ছে প্রতি পিস 8 থেকে 10 টাকা। প্রতি কেজি বেগুন 8 থেকে 10 টাকায়, শিম 15 টাকা এবং টমেটো 20 থেকে 25 টাকা। গেল বছর মরিচের বাজার চড়া থাকলেও এ বছরের শুরুতেই বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজি দরে। এটা মানিকগঞ্জ থেকে নিয়ে আসছি, 15 টাকায় বেচছি, ওখান 10 টাকায় বেচতেছি, অর্ধেক দাম। হ্যাঁ, বেগুন ভালো পাচ্ছি, বাজারের কোনো সমস্যা হচ্ছে না, বেচে কিনেও ভালো। কিনলাম ধনিয়া পাতা 1 কেজি কিনলাম, অনেক ভালো, কম। জি, কারণ বাজার থেকে একটু দূরেই হাতিরপুলে খুচরা বাজারে এসব সবজি বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। এদিকে গেল সপ্তাহের তুলনায় ব্রয়লার মুরগির ডিমের দাম হালিতে বেড়েছে 5 টাকা, বিক্রি হচ্ছে 95 টাকায়। তবে হাঁসের ডিম ও দেশি মুরগির ডিম বিক্রি হচ্ছে আগের দামেই। হাঁস 145 আর ওটা হলো 95। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 130 থেকে 135 টাকায়। সোনালী জাতের মুরগি 260 থেকে 280 ও দেশি মুরগি বিক্রি হচ্ছে 350 থেকে 360 টাকায়। গরুর মাংস 500 টাকা আর খাসির মাংস 750 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবার আমন্ত্রণ জানাবো অন্যান্য খবর। নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূ ধর্ষণ মামলার আরও 2 আসামি জসিমউদ্দিন এবং হাসান আলী বুলুকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এই ঘটনায় 9 আসামির মধ্যে 7 জনকে গ্রেপ্তার করা হলো। সকালে চট্টগ্রামের নাজিরহাট এবং পশ্চিম মাদারবাড়ি এলাকায় অভিযান চালিয়ে জসিম ও বুলুকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, বুলুই 10,000 টাকা দিয়ে লোক ভাড়া করে ধর্ষণ ও লুটপাটের ঘটনা ঘটায়। গত রোববার রাতে চর জুবলিতে স্বামী সন্তানকে বেঁধে রেখে 40 বছর বয়সী এক নারীকে ধর্ষণ করে কয়েকজন। নোয়াখালী জেনারেল হাসপাতালে তার চিকিৎসা চলছে। মেডিকেল পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই ঘটনার মূল হোতা রুহুল আমিনকেও আটক করা হয়েছে। উত্তরের ঠান্ডা বাতাস এবং ধারাবাহিকভাবে তাপমাত্রা কমায় বাড়ছে শীতের তীব্রতা। মাসের শেষে আরেক দফা তীব্র থেকে মাঝারি শৈত্যপ্রবাহের পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার পঞ্চগড়ের তেঁতুলিয়া সর্বনিম্ন তাপমাত্রা 5.9 ডিগ্রি সেলসিয়াস ছিল। এদিকে আগুন পোহাতে গিয়ে ঠাকুরগাঁও এবং গাইবান্ধায় দগ্ধ 3 জনকে ভর্তি করা হয়েছে রংপুর মেডিকেলের বার্ন ইউনিটে। ভোরের কুয়াশা ঢাকা সূর্য বড় কোমল নিস্তেজ, ঘাসের শিশির বিন্দু লেগে থাকে অনেক বেলা পর্যন্ত। প্রকৃতিতে শীত এসেছে বেশ জানান দিয়েই। পৌষের হাড় কাঁপানো শীত শুরু হয়েছে রাজধানীতেও। বইছে উত্তরের হিমেল বাতাস, ঢাকায় পারদ ওঠানামা করছে 12 ডিগ্রি সেলসিয়াসে। আমাদের দেশে তো বেশিরভাগ সময়টাই গরম থাকে, আর শীতটা তেমন একটা থাকে না, শীতটাই ভালো লাগে। এই শীতে আমি রস আনাইছি ফরিদপুর থেকে, রস খাইছি,
তারপরে আপনার চিতল পিঠা দিয়ে আপনার রস দিয়ে ভিজিয়ে খায়, ওইটা খাইছি, ভালোই লাগছে। রাজধানীতে শীত খুব একটা জেকে না বসলেও কনকনে শীতে কাঁপছে গ্রামাঞ্চলের মানুষ। ফসলের মাঠে মৌসুমি ফসল, শীতের আমেজে ঘড়ির কাঁটাও যেন ধীর হয়ে আসে। দিগন্ত জোড়া সর্ষে খেতে স্থির হয়ে থাকে সময়। তীব্র শীতে এরই মধ্যে বিপর্যস্ত উত্তরের জনপদ। পঞ্চগড় জেলায় বইছে তীব্র শৈত্যপ্রবাহ, রংপুর বিভাগে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। কুড়িগ্রামে ঠান্ডায় এক বৃদ্ধের মৃত্যুর দাবি করেছে স্বজনরা। কুয়াশা, এত বেলা হয়েছে, এলা কুয়াশা, কাজ কামাই করি কিভাবে, যে হাত ঠ্যাং সবগুলো টাট পানছে। শৈত্যপ্রবাহ চলতেছে, এর মধ্যে যে মাঠের মধ্যে কাজ করা লাগবে না, যে সার ফেলাই। শীতের নাকি আমরা বসে থাকতে পারছিনি, হয়তো কাজ কাম করতে হবে, পেটের দিকে আমরা কি করবো, আমরা যাইতে হয়েছে। আবহাওয়া অফিস বলছে মৃদু শৈত্যপ্রবাহ চলছে যশোর, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, শ্রীমঙ্গল, নওগাঁয়। এই পরিস্থিতি চলতে পারে আরও কয়েকদিন। শৈত্যপ্রবাহ আছে, এটা আমরা আশা করছি আগামী আরও 1-2 দিন কন্টিনিউ করবে। মাঝখানে একটা ব্রেক হবে, হয়তো আপনার 4-5 দিন একটা ব্রেক থাকবে। ব্রেক থাকার পর তাপমাত্রা পরে আবার গ্র্যাজুয়ালি কমতে থাকবে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই দেশে এই মাসের হয়তো শেষের দিকে 1টা থেকে আরও 2টা আপনার একটা স্পেল, কোল্ড ওয়েভের স্পেল আসতে পারে। টানা কয়েকদিনের ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে বড় বীজতলা। দ্রুত আবহাওয়ার উন্নতি না হলে কৃষির ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় চাষিরা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবার একটা বিরতি, ফিরে এসে জানাবো আরো কিছু খবর। আগামীকাল পর্দা উঠছে বিপিএল এর ষষ্ঠ আসরের মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দুপুর 12:30টায় প্রথম খেলায় শিরোপাধারী রংপুর রাইডার্সের মুখোমুখি হবে চিটাগং ভাইকিংস। দীর্ঘদিন পরে বিপিএল এ ফেরা মোহাম্মদ আশরাফুল খেলবেন চিটাগং ভাইকিংসে। মিরপুরের দ্বিতীয় ম্যাচে কাল ঢাকা ডায়নামাইটস লড়বে রাজশাহী কিংসের বিপক্ষে। ম্যাচ শুরু বিকেল 5:20 পোলার্ড, রাসেল, নরিন সহ একঝাঁক উইন্ডিজ টি-20 স্পেশালিস্ট নিয়ে দুর্দান্ত দল গড়েছে ঢাকা ডায়নামাইটস। অন্যদিকে সৌম্য, মমিনুল, মুস্তাফিজদের মতো লড়াকু তরুণদের নিয়ে দল গড়েছে রাজশাহী। সংবাদ দুপুরের আয়োজন এ পর্যন্তই। এরপরে আমন্ত্রণ রইল পূর্ব পশ্চিমে। ধন্যবাদ সবাইকে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর।